সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ময়মনসিংহ জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি। দীপ্ত কৃষি টিম আজ আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দোল্লা ইউনিয়নের বিন্নাকুড়ি গ্রামে। এখন চলছে গ্রীষ্মকাল, আর এই সময় প্রচুর পরিমাণে আমের ফলন হচ্ছে সারা দেশেই। আর আম চাষের পুরো চিত্র তুলে ধরবো আজ আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথেই আছি আমি শামীমা শাওন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভালো আছেন না? হ্যাঁ, আমরা দীপ্ত কৃষি টিম চলে আসলাম আপনার এই আমের বাগানে। আচ্ছা, ওয়েলকাম। প্রচুর ফলন হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হয়েছে আল্লাহর রহমতে। তো একটু আপনার বাগানটা আজকে ঘুরে ঘুরে দেখবো আপনার সঙ্গে, আর আপনার কাছ থেকে শুনবো আপনার বাগান করার কথা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো কতদিন আগে শুরু করলেন আপনি? এটা আসলে বাগানটা আমি শুরু করেছি আজ থেকে 4 বছর আগে। আচ্ছা, তো কি কারণে আমের বাগান করলেন? আসলে মূলত আমি একটা কলেজে জব করি, আমি সোলাকুড়ি কলেজের ইংলিশের লেকচারার। আচ্ছা, তো পাশাপাশি এই জমিটুকু আমার ছিল, তো ভাবলাম যে এখানে কি করা যায়। তো সেই ভাবনা থেকেই আসলে একটা সময় আমি আম বাগান করার চিন্তা ভাবনা করি, যে ব্যতিক্রম কিছু, মানুষ এমনি যাহা করে আমি তার চেয়ে একটু ব্যতিক্রম কিছু করার চিন্তা ভাবনা থেকে আসলে এই আম বাগানটা আমার করা। আচ্ছা, তো শুধু কি আমেরই বাগান করেছেন নাকি অন্য অন্য ফলমূলেরও বাগান করে? না, এটা আসলে এই বাগানটা আমি করেছি কমার্শিয়াল ভাবে, এবং আমার বাড়িতে মূলত আমি আমের বাগান শুরু করি মানে শখের বসে। ওখানে আমার বাড়িতে বেশ কিছু আমের জাত আছে, প্রায় 25-26টা জাত হবে আমের। 25-26টা জাত? হ্যাঁ, 25-26টা বিভিন্ন জায়গা থেকে, নার্সারি থেকে আমার যেগুলো ভালো লাগছে আমি কালেকশন করে নিয়ে ওটা বাড়িতে করছি। ওটা মূলত প্রথমে করেছিলেন? না, বাড়িতে যেটা করছি ওটা প্রথম। ওখান থেকে আমার আমের প্রতি আসলে একটা দুর্বলতা শুরু হয় আর কি, ওখান থেকে। বাণিজ্যিকভাবে আপনি আপনার এই আমের বাগানটা এটা করে তুলেছেন? হ্যাঁ, এটা বাণিজ্যিকভাবে করেছেন। আচ্ছা, তো এখানে জায়গা কতখানি? এখানে আপনার জায়গা আছে 1 একর। 1 একর? হ্যাঁ, 1 একর। তো 1 একরে আপনি 4 বছর আগে আপনার বাগানটা শুরু করেছিলেন? হ্যাঁ, 4 বছর আগে। সর্বমোট আমের গাছ কতটা? এখানে আবার সর্বমোট 290টা আমের গাছ আছে। আচ্ছা, এমনি ফলন প্রথম বছরে কেমন পেয়েছিলেন? প্রথম বছর ফলন তো আসলে গাছ ছোট থাকলে নিয়ম হলো ফলনটা ধরাইতে হয় না, রাখতে হয় না। গাছ একটু বয়স্ক হলে পরবর্তীতে গাছে ফলন ধরাইতে হয়। সেই হিসেবে আমি প্রথম বছর ফলন ধরাই নাই, দ্বিতীয় বছর ধরেছিলাম, এবং এই বছর আমি পুরাপুরি সব গাছে চেষ্টা করছি ফলন ধরানোর জন্য। তবে এইবার ইনশাল্লাহ আমার গাছে ভালো ফলন আসছে, এবং আমের আকারটাও গত বছরের চেয়ে এবার আমের সাইজটাও মানে অনেক বড়, বেশ ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যখন আপনি বাগানটা শুরু করলেন, তো শুরুর সময় যে আপনি কোন জাতের আমের গাছ লাগাবেন বা কোনটা ভালো, এই যে বুদ্ধি পরামর্শের যে জায়গাটা, এটা কিভাবে আপনি মানে বাগানটা শুরু করার আগে কার পরামর্শ বা কিভাবে শুরু করেছিলেন? এটা আসলে আগে একটা আম বেশি চলতো, সেটা হলো আম্রপালি আমাদের দেশে। তা আমি ভাবলাম যে এর সাথে ডিফারেন্ট কিছু করা যায় কিনা, ভালো কোনো উন্নত জাত আছে কিনা। তো এই ব্যাপারে আমি আসলে ওই মুক্তাগাছা আমাদের যে কৃষি অফিস আছে ওখানে আমি যোগাযোগ করি, ওদের সাথে কথা বলি, এবং আমি আরেকটা হর্টিকালচারের সাথে কথা বলি। সেখানে ওরা বলে যে একটা লেটেস্ট জাত আসছে, সেটা হলো আপনার বাড়িফুল। আচ্ছা, এটা আমের সাইজ বড় হয়, মানে আপনার অনেকগুলো আসে। আচ্ছা, ফলন ভালো, এবং এটা সবচেয়ে একটা মানে ভালো গুণ হচ্ছে এই আমটা লেটে, যখন সব আম প্রায় শেষের দিকে গাছে আম থাকে না, শেষ হয়ে যায়, তখন এই আমটা হারভেস্টিং এর সময় হয়। ফলনটা কেমন? ফলন তো খুবই ভালো, আল্লাহর রহমতে খুবই ভালো ফলন। আম গত বছর মোটামুটি আমি এখান থেকে 50-60 হাজার টাকার মতো আম বিক্রি করেছিলাম, যেহেতু সব গাছ ছোট ছিল, গাছগুলো ছোট ছিল, বড় ছিল না। আচ্ছা, তবে আমি 3 বছরের মাথায়? হ্যাঁ, 3 বছরের মাথায়। এখন 4 বছর চলতেছে আমার বাগানের, এই 4 বছর চলতেছে। আচ্ছা,
ইনশাল্লাহ এবার ফলন খুব ভালো আসছে। আমি একটু পরিচর্যা করেছি খুব ভালো করে, আচ্ছা আচ্ছা। যার জন্য খুব ভালো ফলন আসছে। এবার আমি আশা করতেছি যে প্রায় 2 লাখের উপরে আমি বিক্রি করতে পারবো। বাগানটা যখন শুরু করলেন গাছ লাগানোর আগে, হ্যাঁ, তখন তো হ্যাঁ, আপনার এই 1 বিঘে যে জায়গা, তো এই জায়গাটাকে তো আগে পরিচ্ছন্ন করে নিতে হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আগে সেটার প্রস্তুতিটা এটা কি ছিল? চাষ দিয়ে ভালোভাবে মাটিটা সুন্দরভাবে পরিষ্কার আগাছা মুক্ত করতে হয়েছে। এবং আমি যে কাজটা সবার আগে করেছি, এই গাছ লাগানোর আগে আমি পুরা আমার এই এরিয়াটা আমি কিন্তু বেড়া দিয়ে নিছি। আচ্ছা আচ্ছা। এই জমিটা পতিত ছিল প্রায় 10 বছরের মতো। 10 বছর পরে আমি চিন্তা করলাম যে না, এখানে একটা ভালো একটা কিছু করি। সেই চিন্তা থেকে আসলে এই আম বাগান আচ্ছা, করা আর কি। তখন ওখানে কি ধরনের কোনো সার বা কোনো কি দিয়ে জমিটা প্রস্তুত করেছিলেন কিভাবে? এখানে আসলে রাসায়নিক সারের পাশাপাশি আমি কিছু জৈব সার, যেমন গোবরটা, আচ্ছা হ্যাঁ এই গোবরটা আমি এখানে ইউজ করেছি এবং কিছু ওই রাসায়নিক সার ইউজ করেছি পাশাপাশি। আচ্ছা, ওটার কি কোনো পরিমাণ ছিল যে এই 1 বিঘে জমিতে? 1 বিঘাতে ওইভাবে না, তো আসলে আপনার ওই গোবর রাসায়নিক সারগুলা দিতে হয় আপনার প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়। আমি যখন লাগাবো তখন একটা গর্ত করে 1.5 ফিট বাই 1.5 ফিট একটা গর্ত করে ওখানে আপনার গোবর এবং রাসায়নিক সার একসাথে মিশিয়ে লাগানোর সময় এটা আপনার প্রয়োগ করতে হয়েছে। গাছ লাগানোর কতদিন আগে সেটাকে? এটা গাছ লাগানোর আসলে নিয়ম হইলো 15 দিন আগে গোবর অ্যাপ্লাই করতে হয়, তো আমি আর একটু কম করেই লাগিয়ে ফেলেছি। ভাই, গাছটা যখন লাগানোর সময় যে গর্তটা করেন, তো ওই সময় কি প্রস্তুতিটা নিতে হয়? গর্ত করার সময় আসলে আপনার 1.5 ফিট বাই 1.5 ফিট একটা গর্ত করতে হয়। গর্ত করার পরে ওখানে আপনার জৈব সার এবং রাসায়নিক সার একসাথে মিশ্রণ করে সেটা ওখানে গর্তে দিতে হয়। আচ্ছা, দিয়ে কতদিন পর্যন্ত রাখতে হয় ওটা? দিয়ে আসলে এটা 15 দিন রাখার নিয়ম। নর্মালি 15 দিন রাখতে হয়, 15 দিন পরে গাছ লাগাইতে হয়। 15 দিন পরে গিয়ে গাছটা লাগানো? হ্যাঁ, 15 দিন পরে। আচ্ছা, তো গাছ লাগানোর পরে এর যে পরিচর্যাটা করেন, এর ধারাবাহিক পরিচর্যাটা কিভাবে করতে হয়েছিল আপনাকে? এটা ধারাবাহিক পরিচর্যাটা আসলে যদি আপনার সেচ দেওয়া প্রয়োজন হয় গাছ লাগানোর পরবর্তীতে, যদি শুষ্ক মৌসুম থাকে, আসলে লাগানোর নিয়ম হলো বর্ষাতে, গাছ লাগানোর নিয়ম বর্ষাতে। তারপরে যদি কোনো কারণে রোদ থাকে তখন এখানে গাছের গোড়ায় পানি দিতে হবে। এবং গাছ লাগানোর পরে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে কাঠি দেয়া গাছটা বেঁধে দিতে হবে, যাতে বাতাসে সেটা নড়াচড়া না করতে পারে। ফলন আসার আগ পর্যন্ত দেখা যায় যে গাছে যখন নতুন পাতা গজাবে তখন একটা পোকার আক্রমণ হয়, পাতাটা কেটে দেয়। ওই সময় নিয়মিত বিষ স্প্রে করতে হবে, যাতে পাতাটা পোকা না কাটতে পারে। বাগানে যে গাছগুলো আছে সবগুলো গাছই তো কলমের গাছ? হ্যাঁ, এখানে যে গাছগুলো আছে সবগুলাই কলমের গাছ। আসলে বর্তমানে যে আমাদের যে বিচি থেকে যে গাছগুলো হয় সেই গাছে ফলন আসতে অনেক দেরি লাগে, অনেক সময় লাগে। যার জন্য যে এটা আরো যেহেতু বাণিজ্যিকভাবে, সেহেতু তাড়াতাড়ি ফলন আসার জন্য আমি সব গাছই কলমের গাছ লাগিয়েছি সবগুলা। আচ্ছা, আমি তখন ওই যে আসার সময় দেখলাম যে আপনি কয়েকটা গাছে আমি স্পট দেখলাম। হ্যাঁ, আবার এই আমটা বেশ পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি, হ্যাঁ, কোনো দাগ নাই, একদম বেশ বড় সাইজও বেশ বড়। তো এই স্পট যে হলো, এই স্পটটা কি কারণে এখন হলো? এক ধরনের আপনার ভাইরাসের আক্রমণের কারণে আমের ভিতরে কালো কালো দাগ হয় এবং আমের পাতা এক ধরনের কালো দাগ হয়। আচ্ছা, এবং এটা আমি প্রতিরোধ করার জন্য এমিস্কুর নামক একটা মেডিসিন এবং ক্যানোপি প্লাস নামক একটা মেডিসিন এখানে অ্যাপ্লাই করেছিলাম। এবং এরপরে দেখা গেছে যে আমের সেই কালো দাগটা অনেকাংশে দূর হয়ে গেছে। এবং যেগুলোতে বেশি পরিমাণে আপনার আক্রমণ ছিল ওগুলাতে কিছু কিছু আমে কালো দাগ এখনো রয়ে গেছে। আসলে আমি লেটেস্ট একটা প্রযুক্তি মনে মনে খুঁজতেছিলাম এবং সেই হিসেবে বাড়িফুর একটা লেটেস্ট প্রযুক্তির আম, যার জন্য আমি এই আমটা লাগিয়েছি। এটার আপনার আমটা হারভেস্টিংয়ে দেরিতে হয়, যার জন্য ভালো ফল দাম পাওয়া যায়, বাজারে ভালো দাম পাওয়া যায় এটা। আচ্ছা ভাই, আমি আপনার সবগুলো গাছে মোটামুটি প্রচুর ফলন দেখতে পাচ্ছি, কিন্তু আমার এই গাছটা আমি দেখতে পেলাম এখানে কোনো ফলনই নাই। এটা আসলে অনেক সময় হয় যে আমের ব্যাপারে 1 বছর আম আসলে বেশি পরিমাণে, পরবর্তীতে ওই গাছে আম আসে না। তার মানে কি এই অনেক গাছে সময় এটা কি হয়। প্রথম দিকে ফলন ছিল? হ্যাঁ, ওইটা হয়তো গত বছর বেশি আম ছিল, যার জন্য এইবার আম হয়েছে না। আপনি তো ভাই তখন বেশ কয়েকটা জাতের কথা বললেন যে আপনি এই নানান জাতের আমের গাছ লাগিয়েছেন, তো আমি একটু ওই জাত সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা, আসলে আমার মানে বাড়িতে আমি ওখানে শখের বসে আর কি 25 থেকে 26টা আমের জাত লাগিয়েছি।
মানে আম আমি আসলে দেখতেও ভালো লাগে আমার কাছে, আম খাইতেও ভালো লাগে, যার জন্য আমি ভাবলাম যে যে আমের ভিতরে যদি একটু বৈচিত্র্য আনা যায়, বিভিন্ন কালারের বিভিন্ন আকারের আম যদি হয় তাহলে মন্দ হয় না, টেস্টও ভালো পাওয়া যাবে, দেখতেও ভালো লাগলো। তো আপা তাহলে আপনি চলেন বাড়িতে, আমার ওই আমগুলা নিয়ে আপনার সাথে চলেন ডিসকাস করব। দেখি তাহলে। ওকে। খুব সুন্দর করে গড়ে হ্যাঁ। তুলেছেন আপনার বাগান ভাই। এই পাশে একটা আম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার একটাই একটা ধরে আছে। হ্যাঁ, একটা 3টা আম ধরেছিল, আপনার 2টো আম বাতাসে নষ্ট হয়ে গেছে। এটা কোন জাতের? এমন একটা, সাইজটা এটা একদম আপনার ফজলি আমের মতো দেখতে। হ্যাঁ, ফজলি আম না ঠিক, এটা নামদকমাই একটা আমের জাত, আচ্ছা, এটা নামদকমাই বলে। এটা অনেক বড় হবে, প্রায় 2 কেজির মতো হবে। 2 কেজি? হ্যাঁ, প্রায় 2 কেজি হবে একটা আম। এটা ফলন এসেছিল কোন সময়টাতে? এটা তো ফলন এই আমের সাথে আসছে, একসাথে আসছে এগুলোর সাথে। আচ্ছা, কোন মাসে গিয়ে আবার এই আমটা পাকবে? এটা আপনার সামনের মাসে আমটা এটা নামবে, আরো আর 1 মাস একটু লাগবে। একটু 2 দেরিতে কেজি নামবে। হবে ওজন? হ্যাঁ হ্যাঁ, 2 কেজির মতো ওজন হবে, এটা অনেক বড় হয়। তো আমরা এই বানানা যেটা, হ্যাঁ, এটা একটু দেখি। বানানা ম্যাঙ্গো বলে। এটাও খুব ভালো একটা আম, দেখতে সুন্দর, হ্যাঁ, একদম খাইতেও কলার মতোই দেখতে, হ্যাঁ না? কলার মতোই। নামও বানানা, আপনার দেখতে এর অনেকটা স্বাদটা কলার কেমন মতো। ভাই? এর স্বাদটা আসলে মোটামুটি ভালো, আচ্ছা, নামটা খুব ভালো, তবে এমনি আমটা খাইতে মোটামুটি আর কি টেস্ট আচ্ছা। একদম। এই গাছের বয়স কতদিন? এইটার বয়স আপনার এখানে আসলে একসাথে সব গাছ লাগানো হয় নাই তো, এটা আমি স্টেপ বাই স্টেপ লাগাইছি। আচ্ছা, এটার দেখা বয়স যায় কতদিন? কোনোটার 4 বছর, কোনোটা 3 বছর, এরকম আছে বয়স, আচ্ছা, এরকম আর কি। ফলন তো বেশ ভালোই হচ্ছে না? হ্যাঁ, ফলনটা ভালোই আসছে মোটামুটি। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি লাল হয়ে আছে হ্যাঁ, কিছু এই আম। পাশে আছে একটা আপনার, এটা হলো আপনার এই আমটা হলো রেড লেডি, এটাকে বলে রেড লেডি। কোন দেশে এটা? এটা এটা বাইরের আম, ফিলিপাইনের সম্ভবত। ফিলিপাইনের না? হ্যাঁ। এই এটা- মোটামুটি কি সব আমের চারাই কি আপনি নার্সারি থেকে সংগ্রহ হ্যাঁ, করেন? সব আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি। নার্সারি থেকে অনেক সময় বাজারে আম চারা বিক্রি করে আচ্ছা, তো এই ওখান থেকে। আমের গাছের পাতাটা চিকন ভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চিকন। এটা এটা আপনার, এটা জাত হচ্ছে সুবর্ণরেখা এটা। আচ্ছা, সুবর্ণরেখা। হ্যাঁ হ্যাঁ, সুবর্ণরেখা। এই জাতের কি কোনো বিশেষত্ব পেয়েছেন আপনি? বিশেষত বলতে এই আমটাও খাইতে ভালো, এবং আমের বুটার এটা অন্যদের থেকে একটু ভিন্ন, হ্যাঁ, এবং পাতাটাও কলসির ভিন্ন। মতো, অনেকটা কলসির মতো। এই যে এই জায়গাটা। হ্যাঁ, বুটার ডিজাইনটা অনেকটা কলসির এর মতো। আচ্ছা, আমটাও ভালো আছে। আপনার ওই পাশে কয়েকটা আমের গাছ হ্যাঁ, দেখতে ওই পাচ্ছি। পাশে চলেন যাই আপনার তাহলে। আছে একটা সূর্য ডিম, একটা আম আছে সূর্য ডিম। এটাতে আম ধরে নেই আপনার, এটা হলো কাঁচা মিঠা, এটা একটা জাত, নতুন জাত কাঁচা মিঠা। মানে এটাতে এটা আম কি এই বছর না, এটা লাগিয়েছি কিন্তু এখন আম আসে নাই, এবার মুকুল আসছিল কিন্তু আম টিকে নেই। তার মানে আগামী বছর এই আম হ্যাঁ, পাবেন এখান থেকে আম। আগামী বছর সম্ভাবনা আছে পাওয়ার। আচ্ছা, এইটা কোন জাতের? এটা এই যে আম্রপলি, এটা আম্রপলি না? এটা এটা আম্রপলি আমাদের নরমাল একদম আম। খুব স্বাদের আম ওই আম্রপলি। যে ওইটা একটা গাছ, ওইটা হলো সূর্য ডিম, এই যে এই আমটা আর কি, এটাকে বলে সূর্য ডিম। কি এটা কারণে? গোল এই যে- আকৃতির হবে, এই যে উপরেরটা ডিমের মতো একদম হবে। সূর্যের কালারের মতনই না? হ্যাঁ, একটু ডিম আকৃতির, তো ছোট ছোট গোলাকৃতির, এই জন্য এটা সূর্য ডিম। ওরে বাবা, আম্রপলিটা ভাই, ওইখানে তো পুরা হ্যাঁ, একদম ওইটা সিঁদুর ওইটা কালার একদম। আপনার এটা কোন জাতের? ওইটা হলো এই আমেরিকান সুন্দরী, এটার নাম হচ্ছে আমেরিকান সুন্দরী। আমেরিকান সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাহ, এটা আসলেই সুন্দরী, আমটাও সুন্দরী, নামও সুন্দরী। এই দেখেন না, একদম লাল আমেরিকান হয়ে আছে সুন্দরী। একদম। এই আম কি এই বছরে আপনার প্রথম ফলন নাকি আগে বছর ছিল? এটা এই বছরই প্রথম। বাগানটা ঘুরে দেখলাম আমি, একটু আপনার পরিবারের কাছে একটু কথা বলবো। হ্যাঁ অবশ্যই। ভাবি আছেন তো? হ্যাঁ আছে অবশ্যই। চলেন একটু যাই তাহলে কথা আচ্ছা, বলি, চলেন। পরিচয় হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, ভালো আছেন? হ্যাঁ, এটাকে মেয়ে, হ্যাঁ, মা না? এটা ছেলে, আচ্ছা, বাবা। আপনার ভাবি। আচ্ছা বাবা, আসো, বাবা, আসো। ভাই, ভাবির সাথে একটু কথা বলি তাহলে। হ্যাঁ বলেন। ভাবি, ভাই তো খুবই চমৎকার করে তার বাগান গড়ে তুলেছে, তো আপনার কাছ থেকে শুনবো যে ভাইকে কিভাবে সহযোগিতা করেন। সহযোগিতা করেছে, ওই স্কুল থেকে আসার পরে গাছ লাগাইছে, আচ্ছা ওইখানে অনেক সহযোগিতা, গাছের চারা নিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে মানে সার্বিক সহযোগিতা করেন ভাইকে আপনি। জি জি সার্বিক সহযোগিতা। ভাই, আমার হাতে একেবারেই সময় কম, বিদায় নেওয়ার সময় হয়েছে।
আসি আজকের মতো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কষ্ট জন্য করলেন, মঙ্গল ধন্যবাদ কামনা আপনাদের। থাকবে। আসি হ্যাঁ। বাবা, টাটা। সেটা দাও। টাটা। এ পর্যায়ে দেখবেন আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। পর্যাপ্ত মজুদ শর্তেও বাড়ছে ছোলার দাম, সরবরাহ সংকটে বাড়ছে কোকোর দাম। টার্কি মুরগি চাষে সফল পরশুরামের খামারি জুয়েল। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাড়তি চাহিদার প্রভাবে এখন থেকেই বাড়তে শুরু করেছে ছোলার দাম। এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে 6 থেকে 7 টাকা বেড়েছে ছোলার দাম। তবে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে ছোলার পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ কম থাকার অজুহাতে তাই দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছোলা আমদানি রয়েছে 2,88,000 টন। এনবিআর এর হিসাব অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় চলতি বছরে 42,000 টন ছোলা বেশি আমদানি হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়, যা এক মাস আগে 80 থেকে 90 টাকায় বিক্রি হয়েছিল। এ সময়ের ব্যবধানে কেজিতে 5 টাকা বা 2.94% দাম বেড়েছে। রাষ্ট্রায়ত্ত আরেক বিপণন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী এক মাসের ব্যবধানে দেশের বাজারে ছোলার দাম বেড়েছে 6.71%। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশে ছোলার পর্যাপ্ত মজুত রয়েছে। এরপরেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পণ্যটির কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। কয়েকদিন আগেও আইভরি কোস্ট থেকে বিপুল পরিমাণ কোকো সরবরাহের প্রত্যাশা করেছিলেন ব্যবসায়ীরা। সম্প্রতি দেশটি থেকে পণ্যটির সরবরাহ কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়তি সরবরাহ থেকে হঠাৎ সরবরাহ সংকটের ইঙ্গিত কোকোর বাজার দর ঊর্ধ্বমুখী করে তুলেছে। সম্প্রতি দেশটি থেকে পণ্যটির সরবরাহ কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়তি সরবরাহ থেকে হঠাৎ সরবরাহ সংকটের ইঙ্গিত কোকোর বাজার দর ঊর্ধ্বমুখী করে তুলেছে। নিউ ইয়র্ক ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে কোকোর দাম বেড়েছে 6.6%। জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি টন কোকো বিক্রি হয়েছে $2,037। ব্লুমবার্গের তথ্য মতে গত 100 দিনের গড় দামের তুলনায় চকোলেট তৈরির কাঁচামালটি বর্তমানে 70% বেশি দরে বিক্রি হচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিউ ইয়র্কে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি টন কোকো $1,969 বিক্রি হয়। 20 দিনের ব্যবধানে টনে $68 দাম বেড়েছে পণ্যটির। ফেব্রুয়ারির শেষ দিকে 8 বছরের মধ্যে সর্বনিম্নে চলে এসেছিল পণ্যটির দর। আইভরি কোস্টে কোকোর বাম্পার ফলন বাজারে পণ্যটির বাড়তি সরবরাহ সৃষ্টি করেছিল ওই সময়, যা পণ্যটির দরকে নিম্নমুখী প্রবণতায় ঠেলে দিয়েছিল। এর আগে আইভরি কোস্ট থেকে বাড়তি সরবরাহের প্রত্যাশায় গত এপ্রিলে পণ্যটির দাম 10 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল। শখের বশে টার্কি পালন করে এখন সফলতার মুখ দেখছেন আজমির হোসেন জুয়েল। ফেনীর পরশুরামের বাঁশপদুয়া গ্রামে বাণিজ্যিকভাবে তিনি গড়ে তুলছেন আমেরিকান টার্কি মুরগির খামার। বর্তমানে টার্কি মুরগি বিক্রি ও বাচ্চা উৎপাদন করে কোটিপতি হয়ে গেছেন খামারের মালিক আজমির হোসেন জুয়েল। সরেজমিনে জানা গেছে, বাঁশপদুয়া গ্রামে 2015 সালের শেষ দিকে 16% জায়গার উপরে আল্লাহর দান টার্কি ফার্ম নামে টার্কি মুরগির খামার গড়ে তোলেন ফিশ ও ফিডস ব্যবসায়ী আজমির হোসেন জুয়েল। প্রথমে আমেরিকা থেকে 200 বাচ্চা এনে খামার শুরু করেন তিনি। বর্তমানে প্রায় 1000 টার্কি মুরগি আছে এই খামারে। একটি টার্কি মুরগি একটানা 22টা পর্যন্ত ডিম দেয়। উত্তর আমেরিকা টার্কি মুরগির উৎপত্তির স্থল। ইউরোপ সহ পৃথিবীর প্রায় সব দেশেই টার্কি মুরগি পালন করা হচ্ছে। এখানে খাসির মাংসের মতোই এ মুরগির মাংসের স্বাদ। এ মাংসে অধিক পরিমাণে প্রোটিন এবং কম পরিমাণে চর্বি রয়েছে। সুস্বাদু এই মুরগির রোগবালাই তেমন একটা হয় না। টার্কি মুরগির পাশাপাশি তিতির মুরগি, ফ্রান্সের দেশি মুরগি, বিদেশি কোয়েল পাখি, বিভিন্ন জাতের বিদেশি কবুতরের খামারও গড়ে তুলেছেন জুয়েল। টার্কি মুরগি আমাদের দেশে নতুন হলেও খুব কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক শিক্ষিত বেকার যুবকই টার্কির খামার গড়ে তুলে বেকারত্ব জয় করেছেন। বেকার যুবকরা টার্কি মুরগি খামার গড়ে তুলে বেকারত্ব জয়ের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবেন, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি@dipto.tv এই ঠিকানায়,
অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বকুল ভাই তার বসতভিটাতে শখের বসেই শুরু করেছিলেন আমের বাগান, আর এখন তার রূপ নিয়েছে বাণিজ্যিক আকারে। তার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করে আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি।